বিএনপির পতন তো অন্য কেউ করানো লাগবে না। ও ওনাদের ছাত্র দলেই পতন ঘটায় দিবে। আর নুরুল হক নূরের কথা কি বলবো? দলে মানুষ আছে ২ টা, সভাপতি আর সেক্রেটারি। নুরুল হক নূর আর রাশেদ। তো নুরুল হক নূর কি বলে যে চাটাচাটি করে এখন মন্ত্রী হইছে। আর সেক্রেটারি যে ছিল সে ২ দিন আগে তারেক রহমানকে কুলাঙ্গার বলছে, আরো কত মানে কত খারাপ ভাষায় গালিগালাজ দিছে। এখন আবার সে তারেক রহমান অনেক ভালো মানুষ হয়ে গেছে। আপনি গত কদিন আগে পাবনায় মসজিদে গিয়ে তারা হামলা করে নাই? গতকাল রাতে লক্ষ্মীপুরে একটা প্রোগ্রাম করেছে সব্বেদারি। সব্বেদারি মানে হলো রাতভর কোরআনের আলোচনা হবে, তাহাজ্জুদ নামাজ হবে, জিকির হবে, ফজরের নামাজের আগে মুনাজাত হবে, তারপরে ফজর করে বিদায় নেবে। এটাকে বলে সব্বেদারি। তো এই সব্বেদারি তাবলিগ জামাতে আছে। এই সব্বেদারি জামাত শিবিরে আছে। শিবিরের পোলাপানরা ক্লাস 10 ইন্টারের ছোট পোলাপান। যেহেতু সব্বেদারি দিকেও যেতে পারে তারা বাসায় বলে গেছে। যাওয়ার পরে ছাত্রদল গিয়ে সেখানে মসজিদে মানে বাধা। ওখানে মারপিট করে নাই, বাধা। কি বাধা? কেন আসতো? কি জন্য? বাচ্চারা বলে আমরা আমাদের বাবা-মা থেকে বলি ইবাদত করার জন্য মসজিদে আসছি। মসজিদে কি জন্য আসছি? মানে এই যে গায়ে পড়ে কাজগুলা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তারা হামলা করছে। যদিও পরবর্তীতে মিথ্যা বয়ান দেয়, তো মিথ্যা বয়ান দিলে তো এখানে কিছু বলার নাই। জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কারা হামলা করছিল? ঢাকা আলিয়া মাদ্রাসায় এই হলগুলা ভাঙচুর করার কি এমন দরকার ছিল? কি দরকার ছিল আপনি বলেন? এক জায়গায় নাকি ভাই? একটা ব্যাপার হচ্ছে ভাই তারা আমাদের উস্কানি দিচ্ছে। হ্যাঁ, এখন আপনি উস্কানি দলিল দিতে পারবেন। ওই যে ডাক্তার কি জানি ভুলে গেলাম। তারেক রহমান সাহেবের যে প্রতিদ্বন্দ্বী ছিল খালিদুজ্জামান। ওই তিনি নাকি বলছে যে ছাত্র শিবিরকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতি নিতে হবে। এটা নাকি উস্কানি হয়ে গেছে। এটা বিশাল উস্কানি হয়ে গেছে। এটা কি উস্কানির কোন বক্তব্য হইলো? এটা তো গঠনমূলক আদর্শ আমি নিতে পারি এটাকে। তো এভাবে সব জায়গায় তো হচ্ছে রে ভাই। কোথায় হচ্ছে না? তো এইভাবে চলতে থাকলে বিএনপির পতন তো অন্য কেউ করানো লাগবে না। ও ওনাদের ছাত্র দলেই পতন ঘটায় দিবে। আর নুরুল হক নূরের কথা কি বলবো? দলে মানুষ আছে ২ টা, সভাপতি আর সেক্রেটারি। নুরুল হক নূর আর রাশেদ। তো নুরুল হক নূর কি বলে যে চাটাচাটি করে এখন মন্ত্রী হইছে। আর সেক্রেটারি যে ছিল সে ২ দিন আগে তারেক রহমানকে কুলাঙ্গার বলছে, আরো কত মানে কত খারাপ ভাষায় গালিগালাজ দিছে। এখন আবার সে তারেক রহমান অনেক ভালো মানুষ হয়ে গেছে। এখন হয়ে গেছে সচিব পদমর্যাদার কেউ। এখন এই যে বাংলাদেশে আপনার চাটাচাটি করলেই বড় পদ পেয়ে যাওয়া যায়। এই সভাপতি সেক্রেটারির বাইরে তার দলে আছে কি? সে এদেরকে গুপ্তে বানায় দিবি। মানে এগুলো শুনলে ওই যে পিনাকি দা বলে না, ঘোড়াও তো হাসে এদের কথাবার্তা শুনলে। আর আমির হামজা যেটা বলছে, সে ভাই বাংলাদেশে তো যদিও আমরা এটা কামনা করি না, আশা করি না। বাংলাদেশে তো খানিকটা পাওয়ার পলিটিক্স চলে। কিন্তু এটা আমি সুন্দর মনে করি না। পলিটিক্স হবে কল্যাণের, পলিটিক্স হবে যুক্তির, পলিটিক্স হবে দেশের জন্য ভালোবাসার। কিন্তু বাংলাদেশে আপনি হামলা করবেন, মামলা করবেন, সে এলাকার এমপি বা মানে সে এলাকার সে কর্ণধার। এটা বলা এটা তেমন বড় কিছু বলে আমি মনে করছি না। এভাবে আমার মনে হয় বিভিন্ন জায়গায় আরো কয়েকটা জায়গায় এমপিদেরকে হেনস্থ করা, এমপিদের কাজে বাধা দেয়া এগুলা তারা করেছে। আরে ভাই সরকার বিএনপি ক্ষমতা তাতে কি হয়েছে? একজন এমপি তাকে আপনারা এতটুকু সম্মান করতে আপনাদের অসুবিধা? এটা কোনো অসুবিধা? এটা কোনো সমস্যা? গোটা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় ইদানিং কালে খবর আসছে কি যে অমুক জায়গার ইমাম সাহেবকে বিদায় করে দেওয়া হয়েছে, অমুক জায়গার খতিবকে বিদায় করে দেওয়া হয়েছে। কেন? উনি জামাত ইসলামের। তো খতিব কি করবে আপনি বলেন? প্রত্যেকটা লোক আজকের এই আধুনিক যুগে এসে ভাই দল ছাড়া কোনো মানুষ নাই। হয়তো কেউ প্রকাশ্যে করে, কেউ গোপনে করে। দল ছাড়া কোনো মানুষ নাই। এখন আপনি বলেন একজন খতিব কি করবে? বিএনপি করবে। ওখানে তো চাঁদাবাজি করবে, গাঁজা খাবে। গাঁজা খাবে ওখানে গিয়া। আমরা তো প্রতিদিন দেখি গাঁজা লইয়া ওরা ধরা খায়। প্রতিদিন। আপনি প্রতিদিন দেখবেন এরা বিভিন্ন জায়গায় নারী কেলেঙ্কারিতে ধরা খাচ্ছে। প্রতিদিন আপনি এরকম ঘটনা খুঁজে পাবেন। আমি এক্সেপশনাল হয়তো ২ ১ দিন বাদ যায়। দেখবেন প্রায় দিন পত্রিকা আছে। তো এখন একজন ইমাম সাহেব বিএনপি করতে যাবে, আওয়ামী লীগ করতে যাবে, জাতীয় পার্টি করতে যাবে। ইমাম সাহেবের জন্য ওই জায়গাটা হয়। স্বাভাবিকভাবে হয় ইমাম জামাত ইসলাম করবে, নাইলে ইমাম তাবলিগ জামাত করবে, নাইলে ইমাম খুঁজে পাবেন সুন্নি। মানে এর বাহিরে তো আর ইমাম কোথাও যাবে না। এটাই তো স্বাভাবিক। তো ইমামতি আপনারা করেন বাংলাদেশে। আপনারা মসজিদগুলাতে মানে আওয়ামী লীগ কি করতো? আওয়ামী লীগ তাদের জন্য চ্যালেঞ্জ যে সমস্ত আলেমদেরকে মনে করতো, যে সমস্ত বিএনপি জামাতের নেতাদেরকে চ্যালেঞ্জ মনে করতো, শুধু তাদেরকে খুন করতো, তাদেরকে গুম করতো। কিন্তু সাধারণ আলেম যারা তাদের কাছে গিয়ে কিন্তু আওয়ামী লীগ কইতো হুজুর মিলাদ শরীফ পড়ান, দোয়া পড়ান। তাদের কাছে কিন্তু দোয়ার জন্য পানি পড়ার জন্য যাইতো। মানে আওয়ামী লীগ ধর্মীয় নেতাদের সাথে এই সুসম্পর্কটা রাখতো। তো আলেম ওলামাদেরকে হত্যা তো আওয়ামী লীগ সবচেয়ে বেশি করেছে। কাদেরকে করেছে? মানে যারা তার পথের কাঁটা, যারা তার জন্য চ্যালেঞ্জ, তাদেরকে খুন করে। কিন্তু সাধারণ হুজুর মোল্লা মঞ্জি এদেরকে সম্মান করতো। এখন আপনারা গ্রামে গঞ্জে জাগা বেজাগা নাই, হুজুর কথা কয় মিম্বারে গিয়া বাধা দেওয়া শুরু করছে।
রাস্তাঘাটে বাধা দেওয়া শুরু করছে, বক্তাদের বাধা দেওয়া শুরু করছে। কি বড় আলেম কি ছোট আলেম কাউকে সম্মান করে না। এবং আপনি খেয়াল করবেন, অবাক লাগে, এই মনির ভাই তো সাক্ষী। গত ৫টা বছর আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা ভূমিকা পালন করেছি। সেই সময় মনির ভাই তো জানে কয়জন বিএনপি নেতারে ফোন দিয়া টকশোতে পাইছে। আমরা রাজপথেও ছিলাম, টকশোতেও ছিলাম, সব জায়গায় ছিলাম। কিন্তু ওনারা এখন আমাদেরকে বলে গুপ্ত। আপনারা ছিলেন না মাঠে, আমাদেরকে বলে। শুধু তাই না, আমাদের মতো মানুষ আমরা যারা সাধারণভাবে আমাদের মূল পরিচয় আমরা দায়ী। আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আল্লাহর দিকে ডাকি। এটা আমাদের মূল পরিচয়। তারপরেও দেশপ্রেমিক হিসাবে, দেশের ব্যাপারে সচেতন নাগরিক হিসাবে বিভিন্ন বিষয়ে আমরা হয়তো মন্তব্য করি। কিন্তু আমাদের মূল পরিচয় মানুষকে আমরা আল্লাহর দিকে ডাকি। আমাদের কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই আমাদের কাছে একরকম। সবাইকে আমরা দ্বীনের কথা বলি। তো আমরা যখন এই দেশের জন্য কাজ করেছি তখন তাদের অনেককে তো পাই নাই। এই আমাদেরকে যখন তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে অনলাইনে অফলাইনে, বড় কষ্ট পাই। অথচ এরা কেউ ছিল না। এই ময়দানে দেশের জন্য এরা ছিল না। ছিল সাধারণ কিছু কর্মী বাহিনী। তারা মাজলুম হয়েছে। তারা মামলা খেয়েছে। কিন্তু বড়, বড় নেতারা তারা তাদের ব্যাংক ঠিকই টিকায়া রাখছে। তারা ঠিকই আওয়ামী লীগের সাথে ব্যবসা-বাণিজ্য করছে। এখন ওই সমস্ত যারা রিক্শাওয়ালা সেজে ঢাকা শহরে থাকতে হয়েছে বিএনপির কর্মী, তাদের মূল্যায়ন নাই। মূল্যায়ন কার? আওয়ামী লীগের নেত্রী, এখন এসে বিএনপির নেত্রী। আওয়ামী লীগের এমপির পিএস, এখন এসে দেখি বিএনপির এমপির পিএস। একেবারে এরকম বড়, বড় জায়গায়। এমন নয় যে একটা বড় দল আওয়ামী লীগ, বিএনপি। এখানে ছোটখাটো কিছু রদবদল হবেই, হতেই পারে। এটা অসম্ভব নয়। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এরকম নয়। বড়, বড় জায়গাগুলাতে আপনি এমন কোন কমিটি পাবেন না ছাত্র দলের, যেই ছাত্র দলের কমিটি এক্সেপশনাল ২-৪ টা ছাড়া, যেখানে আপনি ছাত্রলীগ নাই। কেন রে ভাই? আমরা তো এদের বিরুদ্ধে যুদ্ধ করেই তো আমরা দেশটাকে গড়তে চাই। আমি তো বারবার বিরোধী দলকে ধন্যবাদ দিতে চাই যে বিরোধী দল একটা ধৈর্যশীল বিরোধী দল। এরা ঠিক ভালোভাবে বুঝতে পেরেছে এই ব্যাপারটা যে আমরা বিএনপিকে এখন ক্ষমতা থেকে নামাইয়া দেশের কোনো উপকার হবে না। হাসিনা দেশের ক্ষতি করে গেছে। আমরা তো হেল্প করতে চাই সরকারকে। তাহলে বিএনপি হেল্প নিতে সমস্যাটা কোথায়? বিএনপির বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনার মা যেভাবে র‍্যাব সৃষ্টি করে সন্ত্রাসীদেরকে দমন করেছিলেন তৎকালীন, কোনটা নিজের দলের, কোনটা পরের দলের পরোয়া করে নাই। যেহেতু বিরোধী দল সরকার পতনের আন্দোলন করে না, তারেক জিয়ার তো এই সমস্ত সন্ত্রাসী পালারও দরকার নেই। হ্যাঁ, সরকার টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা দল কিছু সন্ত্রাসী পালে। এটা যুগে, যুগে চলে আসছে বাংলাদেশে। এটা আমরা দেখেছি। কিন্তু এখনকার যে বিরোধী দল আছে, অযৌক্তিক কোন কারণে আন্দোলন করবে না। এটা 100% নিশ্চিত। এবং অযৌক্তিক কারণে বড় মেজর কোন অঘটন বিএনপি না ঘটাইলে ৫ বছরের আগে তারা ক্ষমতার থেকে নামানোর জন্য কোন পতন আন্দোলনও তারা করবে না। তাইলে তারেক জিয়ার জন্য তো রিস্কের কিছু নাই। সে বিরোধী দলকে পাশে রেখে দেশ গড়ুক না। সমস্যাটা কোথায়? বিরোধী দল হেল্প করবে। তার মনে থাকার কথা, বেগম জিয়া যখন বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে, এমনকি বেগম জিয়াকে সেই যে ট্রাক দিয়ে আটকে রেখেছিল, ওই মিছিলগুলাতে বিএনপির লোক ছিল না, জামাতের লোকেরা মিছিল করেছে। এখন সময় সংক্ষিপ্ত। আপনারা চাইলে আমি অনলাইনে আমি এখন দেখাতে পারবো। বড়, বড় মিছিল করেছে বেগম জিয়ার মুক্তির জন্য। যখন বিএনপিও মিছিল করতে সাহস পায় নাই, করে নাই সেটা আমি বলছি না। কিন্তু বেগম জিয়া তো জামাত ইসলামের নেত্রী নয়, জোটের নেত্রী। বেগম জিয়া তো শিবিরের নেত্রী নয়। ছাত্র শিবির বেগম জিয়ার মুক্তির জন্য বিভিন্ন সময় বিভিন্ন বড়, বড় মিছিল করেছে। তো এই মানুষগুলা তো আপনার মাকে যখন পাহারা দিয়েছে, তখন ছাত্র দলও পাহারা দেওয়ার জন্য আসে নাই। আপনার মায়ের জন্য যখন শিবিরের শহীদ জীবন দিয়েছে ওই কি বলে বালির ট্রাকের সময়, তখন ছাত্রদল কিন্তু জীবন দেয় নাই। ছাত্র শিবির জীবন দিয়েছে আপনার মায়ের জন্য। আমি তো গত টকশোতে মনির ভাইকে বলেছি যে, "মনির ভাই, আমাদের দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের ভবিষ্যতের জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে বেঁচে থাকতে হবে। তার বেঁচে থাকার অনেক জরুরত। দেশের মানে নিয়মতান্ত্রিক গণতন্ত্রের জন্যও দরকার আছে, উন্নয়নের জন্যও দরকার আছে। সেই জায়গায় তার বাবাকে যারা খুন করেছে, তারপরে বিভিন্ন সময় বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে, বিভিন্ন সেকশনের বড়, বড় আলেমদেরকে কারা খুন করেছে আমরা কিন্তু জানি। এই সব খুনের সাথে ভারত জড়িত। সেই জায়গায় বেগম এই যে হাসিনাকে যে আমরা হটিয়ে দিলাম, এতে কিন্তু ভারত কিন্তু সন্তুষ্ট নয়। সে জায়গায় কিন্তু তারা চায় বাংলাদেশ তেলের ক্রাইসিসে থাকুক, বাংলাদেশ অন্ধকার থাকুক, তারেক জিয়া ক্ষমতা চালাইতে না পারুক। অর্থাৎ আমরা কষ্টে থাকলে শেখ হাসিনা আসতে পারবে না। কিন্তু আমরা কষ্টে থাকলে তারা খুশি। এটা কিন্তু তাদের স্ট্র্যাটেজি। এই জায়গা থেকে আমি বলবো বর্তমান প্রধানমন্ত্রীর যে এখন যেভাবে তিনি নিরাপত্তার ব্যাপারটা বিভিন্ন জায়গায় আমার কাছে মনে হচ্ছে হালকা করে ফেলছে অনেকটা। না, এটা অনেক জোরদার করা দরকার। যাচাই বাছাই করে সেভাবে তার জোরালো করে সে তার নিজের সিকিউরিটি নিয়ে পাশাপাশি বিরোধী দলকে পাশে রেখে আমার মনে হয় দেশকে যদি এগিয়ে নেয়, তাহলে আমাদের দেশ ৫ বছরেই ঘুরে দাঁড়াবে।
আর আজকে যে বিদ্যুৎ নিয়ে কথা বলছে, আমি প্রথম পর্বে যেটা বলেছি, পরিকল্পনা করলে, টেবিল ওয়ার্ক করে সেটা বাস্তবায়ন করলে, খাওয়ার ধান্দা না করলে, ভাই দেশ উন্নত হলে সবাই আমরা খাইতে পারবো। সবাই খাইতে পারবো। কিন্তু নগদে যদি খাইতে চাই তাইলেই সমস্যা। তাইলে আমরা যদি সেভাবে করতে পারি, আমার মনে হয় বিদ্যুৎ সমস্যারও সমাধান সম্ভব। হয়তো এটা কয়েকদিন সময় লাগবে। পাশাপাশি ভোক্তা অধিকারও রক্ষা করা সম্ভব। আমি যেভাবে বলেছি, পিনাকিদার এই কথাটাই আমি কপি করেছি। এভাবে যদি আমরা করতে পারি, দেখবেন ভোক্তা অধিকারও রক্ষা হবে। পাশাপাশি আমাদের বিদ্যুৎ আর যাবে না। আমাদের বিদ্যুৎ যাওয়ার কোনো কারণ থাকবে না। কারণ সবাই প্রতিযোগিতা করে সেবা দিবে। তাইলে আমরা ভোক্তা অধিকারও পাবো, আমরা সুবিধাও পাবো, আবার দামেও আমরা বরং খানিকটা কম পাবো। এবং মাঝখানে যারা খাওয়ার, তারা এটা আসলে চাইবে কিনা, এটা হলো বড় ব্যাপার। বাংলাদেশে জি। জামাত ইসলামী যে আমরা শেষ আসনগুলো করতে পেয়ে, হ্যাঁ, শেষ করে দিচ্ছি। যে আসনগুলো পেয়েছে, জামাত ইসলাম ক্ষমতায় না গেলেও তার চেয়ে ৫০ টা আসন বেশি পাইতে পারত। আমি বলছি না ক্ষমতায় যাইতো। মাঝখানে অনেক কিছু হয়েছে, সবার কাছে পরিষ্কার। ১২ টা পর্যন্ত ঘোষণা হচ্ছে, হুট করে নেমে গেল। ১২ টা পর্যন্ত স্কোর, জামাত ইসলামী সম্ভবত ৮২ পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। তারপরে দেখলাম তখন বিএনপি সম্ভবত ৭৬ টা। বাস হঠাৎ করে স্কোর ডাউন হয়ে গেল। আর কোনো হলো না। কেন? আর বাকি যে অর্ধেকের উপরে আসন, সেখানে আর একটাও পাবে না। ঘটনা কি? এখানে যা হয়েছে এটা আমাদের সবার কাছে পরিষ্কার। কিন্তু ব্যাপার হলো ভাই, এভাবে তো দিন যাবে না। এটা এরকম হলো কেন? কারণ ডিপ স্টেট আমাদের পিছনে একটা বড় শক্তি, যারা চায় না বাংলাদেশে কোনো দুর্নীতিমুক্ত লোক ক্ষমতায় আসুক। এটা তারা চায় না। ঠিক তেমনি ভাবে এই লোকগুলাকে যদি আমরা চিহ্নিত করে, তারেক রহমান সাহেব তিনি মাজলুম মানুষ, তার কোমর ভাঙা হয়েছে। তিনি দেশের জন্য, দেশপ্রেমের জায়গা থেকে, তার মায়ের কারণে, তার কি বলে যে তার পরিবারের কারণে সে কিন্তু দেশ থেকে বিতাড়িত হতে হয়েছিল। এই মজলুমের জায়গাটাও যদি তিনি একটু মনে করে, যদি তিনি যে না, আমি দেশের জন্য মজলুম হয়েছি, আমি আজকে দেশের জন্য আমি খাটবো, আমার জীবন উৎসর্গ করবো, সেভাবে যদি তিনি খাটতে পারেন, দেশের চেহারা পরিবর্তন হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ।